তো আজকে আমরা দেখবো যে এই গরমে কি কি আমাদের করা উচিত এবং কি কি করা উচিত না। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে এই গরমে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং লক্ষণ কি বা প্রতিকার প্রতিরোধ কি এইগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে এই গরমে আমাদের হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশন সহ পেটের সমস্যা দেখা দিতে পারে। এগুলো হচ্ছে আমার কি বলে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে বেশি হবে। তো যে কোনো রোগ, শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আমার শিশু এবং বৃদ্ধদের রোগটা বেশি হয়। মাঝারি বয়সের ক্ষেত্রে আমাদের রোগটা একটু কম হয় বা তাদের ইমিউনিটিটা বেশি থাকে, এই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই জন্য তাদের যে কোনো কিছু তারা প্রতিরোধ করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি প্রতিরোধী শ্রেয় বলতে প্রতিরোধ আর প্রতিকার আমাদের জানতে হয়। প্রতিরোধ বলতে যে রোগটা হওয়ার আগে থেকেই হওয়ার আগে থেকেই আমি রোধ করতে চাই, সেটা হচ্ছে প্রতিরোধ। আর প্রতিকার বলতে আমার রোগটা হয়ে গেছে, তো এখন ওই রোগটা কিভাবে মেডিসিন দিয়ে আমরা সরাতে পারি বা সেখান থেকে আরোগ্য লাভ করতে পারি, সেটা হচ্ছে প্রতিকার। তো আমাদের কি প্রতিরোধ ভালো, কারণ প্রতিরোধ হচ্ছে ওই রোগটা হওয়ার আগে থেকেই আমরা সেই রোগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটা হচ্ছে ভালো, কারণ সেটা হলেও রোগই হবে না। তো তারপর স্লাইডে যাই। এই গরমে আমাদের প্রচুর পানি পান করতে হবে। দেখা যাচ্ছে গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে যায়, দিনে অন্তত 3-4 লিটার পানি পান করতে হবে। আচ্ছা, আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায় মূলত 3টা সিস্টেমে। একটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে, আর একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এবং এই যে ঘামের মাধ্যমে। তো এই যে ঘাম থেকে প্রচুর বের হয়, তো তাই আমাদের অন্তত 3-4 লিটার, অন্তত 3 লিটার বা 2.5 থেকে 3 লিটার পানি পান করাই লাগবে। তো এক্ষেত্রে ডাবের পানি ব্যবহার করা যেতে পারে, লেবুর শরবত এবং বাড়িতে তৈরি যে জুস, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। তারপর হচ্ছে সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে। প্রচণ্ড রোদে অবস্থান করলে তাপমাত্রা বেড়ে যায়, যা হিট স্ট্রোকের প্রধান কারণ। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে হিট স্ট্রোক কী, মানে স্ট্রোকটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যদি কোনো কারণে রক্ত যায় না, রক্ত বা নিউট্রিশন যদি না যায়, অক্সিজেন যদি না যায়, তাহলে সেটাকে হচ্ছে আমরা স্ট্রোক বলি। তো কোনো কারণে যদি আমার জমাট বেঁধে যায়, তাহলে সেক্ষেত্রে আমার স্ট্রোকটা হতে পারে। তো এটা সম্পূর্ণ মস্তিষ্কের বিষয়, কোনো এখানে অন্য কোনো অর্গানের নাই, ইনভলভ নাই। যেমন হার্ট, আমরা অনেকে বলি হার্ট স্ট্রোক, এটা সম্ভব না আসলে। তো হিট স্ট্রোক বা এখন দেখি মিনি হিট স্ট্রোক, অনেকের মিনি হিট স্ট্রোক হতে পারে। তো মিনি হিট স্ট্রোকের কিছু লক্ষণগুলো আমি দেখি। তো মিনি হিট স্ট্রোক হলে প্রথমতই আমাদের বডির যে কোনো এক পাশ, হয় ডান পাশ না হয় বাম পাশ, অবশ হওয়া শুরু হবে। পুরোপুরি অবশ হবে না, আর পুরো এক সাইডে একটা স্নায়বিক দুর্বলতা ভাব হবে, যার কারণে এক চোখ দিয়ে ঝাপসা দেখবেন এবং সেই পাশে যে মুখটা একটু হালকা বেঁকে যাবে ও ঝুলে যাবে, আর জিহ্বাগুলো হালকা করে প্যারালাইসিস হবে, যার কারণে কথা বলতে গেলে একটু অস্পষ্টতা ভাব হবে, কথা ক্লিয়ার হবে না, ঠিক আছে, কথা জড়িয়ে যাবে, আর এক পাশের হাত একদম দুর্বল হয়ে যাবে। আর এই মিনি হিট স্ট্রোক মানে কি, মানে অল্প, মানে সাডেন, তাই তো। তো এই আরও যদি বেশিক্ষণ ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে, তাইলে পুরো এক সাইডের পা পর্যন্ত অবশ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হিট স্ট্রোক। তো আমি মেডিকেলে ক্লাস করে বাসায় আসছিলাম, তো দেখছি এক রিক্সাওয়ালা বসেছিল তার নিজের রিক্সার উপরে, তো হঠাৎ করে সে নিচে পড়ে গেল। তো ভাবলাম হয়তো এই গরমে তার কোনো হিট স্ট্রোক এর সম্ভাবনা দেখা দিতে পারে। তো সেটার জন্য কি প্রতিকার করছিলাম আমি একটু পরে বলছি। তা এখনই বলে দিই, আমার ব্যাগে সবসময় একটা থাকে, পানির বোতল থাকে, আর একটা রুমাল ছিল। তো আমি আগে তাকে হচ্ছে একটা বিল্ডিংয়ের নিচে নিয়ে গেছি, যেখানে ছায়া আছে। তো ওখানে যেয়ে তার মাথায় পানি দিচ্ছি এবং আমার রুমালটা ভিজিয়ে তার মাথায় বা ঘাড়ের এই পাশে অনেকক্ষণ ধরে সব মালিশ করে দিয়েছিলাম। তো মোটামুটি সে ঠিকই হয়ে গেছিলো। তো মেবি তার হিট স্ট্রোকের ওই দিকে হতে পারতো। আচ্ছা, তারপর দেখি যে এখন আমরা কী করতে হবে, সঠিক পোশাক নির্বাচন করতে হবে। প্রথমে দেখছি হালকা এবং পাতলা সুতির কাপড় পরতে হবে, যা সহজে ঘাম শুষে নেয়। তারপরে হালকা রং, সাদা বা হালকা রঙের পোশাক তাপ কম শোষণ করে, যার ফলে শরীর ঠান্ডা থাকে। আচ্ছা, আমরা যে দেখি যে ক্রিকেট খেলে টেস্ট প্লেয়ার, তারা সাদা কালারের, দেখবা যে পৃথিবীর সব দেশেরই T20 বা ওয়ানডেতে আলাদা আলাদা জার্সি ব্যবহার করে, কিন্তু টেস্ট খেলার সময় সবাই সাদা জার্সি ব্যবহার করে। কারণ কি, সাদাতে রংধনুর যেই 7টা রং থাকে, যে বেনিয়াসা কালার, বেগুনি, নীল, আসমানি, তারপরে সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা কালার সবগুলোই থাকলে সেটাকে সাদা রং বলা হয়। অর্থাৎ সাদা কালারে আমার সব রঙই থাকে।
আর কালো কালারে কোনো রঙই থাকে না। তো সাদা কালার যেহেতু সব রং থাকে, তো সূর্য থেকে যদি আলো আসে তাহলে সেটা তো সাদা রং আর শোষণ করবে না, তাই না? কারণ কি, সাদা রঙে অলরেডি সব রং আছে, তো আবার কী করতে নেবে সে? যদি কালো কালারের কোনো জার্সি বা শার্ট প্যান্ট পরে, তাহলে সূর্যের আলো থেকে যেটা আসবে ওটা সেই পোশাকটা মানে শুষে নেবে বা শোষণ করবে। তাহলে সেক্ষেত্রে আমার শরীর গরম হয়ে যাবে। তো এক্ষেত্রে সাদা কালারের যে কোনো টি শার্ট, শার্ট বা পাঞ্জাবি যেটাই বলি না কেন, সাদা কালারের পোশাক পরতে হবে। তাইলে আমার ওইটা সূর্যের আলো এটা শোষণ করবে না, তাইলে আমার শরীরটা একটু ঠান্ডা থাকবে তুলনামূলক। তারপরে শরীরে বাতাস চলাচলের জন্য ঢিলেঢালা পোশাক নির্বাচন করতে হবে, এটা তো কমন সেন্স, কারণ ভিতরে বাতাস যাবে। তারপরে আসি, খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। কী কী পরিবর্তন করতে হবে? অতিরিক্ত তেল মশলাযুক্ত এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলতে হবে। শসা, তরমুজ, সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে। আচ্ছা, এটা শুধু যে এখন এই গরমে করতে হবে এমন না, এটা সারা বছরই সবসময়ের জন্য, ঠিক আছে? তো এই গরমে খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, তাই বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এখন এই খাবারটা কেমনে নষ্ট হয় সেটা আমরা এক্সপ্লেন করি। গরমকালে খাবার খুব দ্রুত নষ্ট হয়, এর একটা কারণ হচ্ছে গরমকালে তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি থাকে। তো আর্দ্রতা মানে কি? আর্দ্র মানেই হচ্ছে ভেজা, অর্থাৎ পানি বা জলীয় বাষ্প বলতে পারো। তো জলীয় বাষ্পের একটা পরিমাণ, এটা হচ্ছে আর্দ্রতা বলে। তো গরমকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। আমরা ভাবি যে গরমকালে বাতাসে হয়তো পানি কম থাকে, এই জন্য আমাদের গরম লাগে, এমন না কিন্তু। তো শীতকালে আর্দ্রতাটা আমার কম থাকে, ওই জন্য আমাদের শরীর থেকে যে ঠোঁট ফেটে যায়, আমাদের শরীর থেকে বাতাসে যেহেতু শীতকালে কম থাকে, তো অর্থাৎ পানি কম থাকে, তাইলে আমাদের শরীর থেকে সেটা শোষণ করে, তো আমাদের শরীরের জন্য ত্বক ফেটে যায়। তো গরমকালে আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটাই বেশি থাকে, যেটার কারণে যে অণুজীবগুলো থাকে, যে ব্যাকটেরিয়া বা ছত্রাক সহ অন্যান্য অণুজীব, ওটার বংশবৃদ্ধির জন্য একদম অপটিমাম বা উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে। আর এই অণুজীবগুলোই তো আমাদের যে খাবারের পুষ্টি উপাদান ভেঙে দ্রুত বংশবৃদ্ধি করে, ফলে খাবারগুলো নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করব যে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া খাবার না খেতে। এটা শুধু গরমকালে না, যে কোনো সময়ের জন্য। তারপরে দেখি কি কি বর্জন করতে হবে। অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, চা, কফি এগুলো খাওয়া যাবে না। চা, কফি তো গরমে একদমই খাওয়া যাবে না। তারপরে অ্যালকোহল জাতীয় পানীয় থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, এটা শরীরকে উত্তপ্ত করে। তারপরে বাইরে বের হলে যেটা করতে হবে, আমাদের যে সূর্যের আলো থেকে বাঁচার জন্য যে ছাতা ব্যবহার করতে হবে, এবং চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে। তো হালকা জুতা, টুপি সাদা কালারটা ব্যবহার করতে পারো। তারপরে পানির বোতল তো সবসময় রাখতে হবে। আর সবচেয়ে বিপদের সময় দেখা যাচ্ছে এখানে বেলা 11টা থেকে বিকাল 4টা। এখন আমরা ভাবি যে সূর্যের আলোতে তো ভিটামিন ডি থাকে, তাই না? তো আমরা তাইলে সূর্যের আলোতে কেন যাব না? দেখো, ভিটামিন ডি থাকে, এটা সরাসরি একেবারে সঠিক না। ভিটামিন ডি আমাদের মানে শরীরেই থাকে, কিন্তু সূর্যের আলো বা ইউভি রশ্মি যেটা আসে, ওটা আমাদেরকে অ্যাক্টিভেট করে। ওই ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হয় সূর্যের আলো আসলে। তো এটা মূলত মেনলি 11টা থেকে 12টা বা 1টা পর্যন্ত ওইটা ভালো পাওয়া যায়, কারণ ওই সময় ইউভি রশ্মিটা বেশি থাকে। তো তার মানে এই না যে সবসময় রোদে থাকবো। তো 10-15 মিনিট সপ্তাহে অন্তত 2-3 দিন রোদে থাকাই লাগবে, তাহলে ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হবে। তো আমাদের শরীরে মূলত ভিটামিন ডি3টা থাকে। ভিটামিন ডি এর দুইটা টাইপ আছে, ডি2 আর ডি3। ডি2টা হচ্ছে আমার উদ্ভিদ বা প্লান্টের সাথে জড়িত, আর ডি3টা হচ্ছে আমার অ্যানিমেলের সাথে বা আমরা জীব বা মানুষের সাথে। তো এর প্রসেসটা এমন যে ত্বকের নিচে এক ধরনের ন্যাচারাল কোলেস্টেরল থাকে, যার নাম হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। এটা হচ্ছে সূর্যের আলোর যখন ইউভি রশ্মি যখন আমাদের ত্বকের এসে পড়ে, তখন সেটা ত্বকের ওই কোলেস্টেরলকে গলিয়ে ভিটামিন ডিতে রূপান্তর করে। তো এইভাবে ত্বক আমাদের ভিটামিন ডি তৈরি করে, এবং সেটা রক্তে মিশে যায়। তারপর লিভার এবং কিডনি এটাকে পুরোপুরি আর কি ভিটামিন ডি3তে পরিণত করে, মানে অ্যাক্টিভ ভিটামিন ডি3তে পরিণত করে। আর হচ্ছে অন্তত সপ্তাহে 2-3 দিন তো বললাম যে 10-15 মিনিট অন্তত হাত মুখ খোলা রেখে রোদের দাঁড়াতে হবে, যেন আমাদের ভিটামিন ডি3টা তৈরি হয়। ঠিক আছে? তারপরে আসি হিট স্ট্রোকের লক্ষণসমূহ। এটা তো একটু আগেই বললাম যে মিনি হিট স্ট্রোকের কী কী লক্ষণ আছে। তারপর এখানে দেওয়া আছে শরীর তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে, তীব্র মাথা ব্যথা এবং মাথা ঘোরা, যে মাথা চক্কর দিয়ে পড়ে যেতে পারে, ঘাম বন্ধ, ত্বক শুষ্ক লালচে হয় এবং বমি বমি ভাব হওয়া। আর যখন এই হিট স্ট্রোকের বা মিনি হিট স্ট্রোকের ইয়েটা শেষ হয়ে যাবে। আচ্ছা, মিনি হিট স্ট্রোক হয় কখন? যখন সাপোজ একটা রক্তনালী
এই 2 সাইডে কোলেস্টেরল জমছে। তো কোলেস্টেরল জমলে ভিতরে তো আমার রক্তকণিকা থাকে, তাই না? এই যে রক্তকণিকা, তো এটা তখন এই ভিতর দ্বার প্রবাহিত হতে পারে না, ফলে মস্তিষ্কে আর এই রক্তকণিকাগুলো আমার যেতে পারে না বা এখানে জমাট বেঁধে যায়। তো মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন বা নিউট্রিশন বা রক্ত সাপ্লাই না পেলে তো মস্তিষ্কের কার্যক্রমও আর কি বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য মূলত এই সাপোজ এখানে ব্রেন থাকে, এটা ব্রেন আঁকায়, এখানে ব্রেন, তো এখান থেকে এটা আর কি যেতে পারে না রক্ত। তো এই কারণে মূলত আমার স্ট্রোকটা হয়। তো এই যখন এই ক্লটগুলো যখন এই যে জমাটবদ্ধ এই যে ক্লট, তাই না, এই যে, তো এই দুইটা যখন আমার কি ভেঙে যাবে বা রক্ত জমাটবদ্ধ ছাড়িয়ে যাবে, তখন আবার রক্ত চলাচল করতে পারবে নির্দ্বিধায়। তখন সাপোজ এটা ব্রেন যদি ধরি আমি, তখন এখানে আবার যেতে পারবে। ওকে, তো যখন দেখবো যে ব্লাড ক্লট বা রক্ত জমাটটা ভেঙে বেড়ে যাবে, তখন আবার আস্তে আস্তে আমার যে স্নায়বিক দুর্বলতাটা সেটা কমে যেতে থাকবে। আর আমি যে কথাগুলো অস্পষ্ট হচ্ছিল ওই সময় কথাগুলো আর জড়িয়ে যাবে না, ঠিক হয়ে যাবে, আর চোখেও আমি স্পষ্ট দেখতে পারবো। তাই যখন পেশেন্ট দেখে যে এটা তো ঠিক হয়ে যাচ্ছে, এটা তো মিনি হিট স্ট্রোক, এটা অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যেতে পারে, তো সে আর ডাক্তারের কাছে যায় না। তো না গেলে এটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেখানে দেখা যাচ্ছে 48 ঘন্টার মধ্যে আর বড় ধরনের আর স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। তো 48 ঘন্টার মধ্যে না হলেও দেখা যাচ্ছে 3 মাস বা এই ধরনের একটা সার্টেন পিরিয়ড পরে বা এর মধ্যে তার সমস্যা হতে পারে। তো আমরা চেষ্টা করব যে এই ধরনের কিছু হইলে তো ডাক্তারের শরণাপন্ন হওয়া। তারপরে এই যে আমি যেটা বলছিলাম যে আমি ক্লাস করে বাসায় আসছিলাম, ওই সময় একজন রিক্সাওয়ালা হঠাৎ করে পড়ে গেছিলো তীব্র গরমের মধ্যেই। সে খোলা জায়গায় দাঁড়াইছিল। তো এখানে দেখা যাচ্ছে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়া নিয়ে যান, আমি এটা করছিলাম। তারপরে হচ্ছে মানে প্রথমে তাকে আমি বিল্ডিংয়ের নিচে নিয়ে গেছি, তারপরে তার যে শার্ট পরা ছিল, তো শার্টের বোতামগুলো খুলছিলাম, খুলে তার মাথায় পানি এবং আমার রুমালগুলো ভিজে তাকে মালিশ করে দিয়েছিলাম শরীরে। তো তখনই আল্লাহর মতো সে ঠিক হয়ে গেছিলো, অবস্থার অরিজিনাল হলে তখন হাসপাতালে, তো সে ঠিক হয়ে গেছে আর হাসপাতালে নেওয়া লাগেনি। তো আজ পর্যন্ত এখানেই। তো এখন থেকে রেগুলার এমন ভিডিও দেওয়া হবে। আল্লাহ হাফেজ।